ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, তোমরা কেমন আছো? আজকে আমরা সায়েন্সের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12। এটা নিয়ে খুব বেশি তোমাদের বইতে কিছু লেখেনি, তবে এটা অনেক কিউরিয়াস একটা চ্যাপ্টার ফিজিক্সের। এটা নিয়ে তোমরা অলরেডি অনেকে অনেক কিছু জানাটাই স্বাভাবিক। ক্লাস 6-এও ছিল এই ব্যাপারে অনেক কথা, 7-এও ছিল, এখন 8-এও আছে হালকা করে। এটা খুব বেশি কিছু দেয়নি। সেটা হচ্ছে আমাদের এই আমরা যে উপরে তাকাই, আমরা যে আকাশ দেখি, হ্যাঁ, তো এই আকাশটা নিয়ে, হ্যাঁ, এই আকাশটাকে ইংলিশে বলে তোমার এখানে স্পেস। এটা আসলে আমরা যে আকাশ বলি, আকাশটা আসলে একটা মহাশূন্য। হ্যাঁ, এখানে কোনো কি নেই, আহ, কোনো এটার কোনো সীমানা নেই, এটা অসীম। তো এটা মহাশূন্য, এই জন্য এটাকে বলা হয় বা স্পেস বলা হয়। তো এই স্পেসটা কোত্থেকে শুরু হয়? স্পেসটা আমরা কখন বলবো যে আমরা কি এখন স্পেসে আছি? আমরা যদি এখন বলি, তোমাকে যদি আমি প্রশ্ন করি আমি কি এখন স্পেসে আছি, আসলে আহ, ওভাবে বলতে গেলে যে আমরা আসলে স্পেসের একটা প্ল্যানেটের মধ্যে আমরা আছি, পৃথিবী নামক একটা প্ল্যানেটের মধ্যে। কিন্তু এটা আমরা প্ল্যানেটের অংশে আছি। আমরা যে অংশে আছি সেটা হচ্ছে আমাদের প্ল্যানেটের অংশ। আমাদের প্ল্যানেটের একটা অংশ আছে, এর এর বাইরে থেকে আমরা হিসাব করি যে আউটার স্পেস বা স্পেস। তো এই আউটার স্পেস বা স্পেসটা কোত্থেকে হিসাব করে? মনে করো এটা যদি একটা পৃথিবী হয়, হ্যাঁ, এই পৃথিবীটার এখানে উপরে তোমার এরকম তোমরা জানো যে আমাদের অ্যাটমসফিয়ারের 7টা লেয়ার আছে। এরকম 7টা লেয়ার আছে অ্যাটমসফিয়ারে। সায়েন্টিস্টরা ধারণা করে ওইটা আনুমানিক 160 কিলোমিটার উপরে আমাদের পৃথিবীর গ্রাউন্ড থেকে। তাহলে আমাদের পৃথিবীর গ্রাউন্ড থেকে একদম মনে করো মানে সি লেভেল থেকে ওইটা 160 কিলোমিটার উপরে। তো ওই অতটুক পর্যন্ত হচ্ছে আমাদের প্ল্যানেটের একটা সীমানা বলতে পারো। মানে আমাদের এই অ্যাটমসফিয়ারটা হচ্ছে আমাদের প্ল্যানেটের একটা ওয়াল হিসাবে কাজ করে, দেওয়াল হিসাবে কাজ করে। তো এর পর থেকে হিসাব করা হয় আমাদের আউটার স্পেসটা, মানে স্পেস এরিয়াটা। এই স্পেসে কিন্তু কোনো কি নেই, নো এয়ার, কোনো এয়ার নেই, কোনো বাতাস নেই স্পেসে। তুমি এই নিচ থেকে যত উপরের দিকে উঠবা তত বাতাসের ইয়েটা কমতে থাকবে, তত তোমার বাতাসটা থিনার হতে থাকবে। বাতাসটা কী হতে থাকবে? থিনার হতে থাকবে। যত উপরে উঠবে তত বাতাসটা থিনার হতে থাকবে। তো একটা সময় বাতাস আর থাকবেই না, হ্যাঁ, বাতাসটা থিন হতে 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 একটা সময় বাতাস আর থাকবে না, কোনো এয়ারই থাকবে না স্পেসে। তো স্পেসটা হিসাব করা হয় 160 কিলোমিটারের উপরে আমাদের গ্রাউন্ড থেকে, তো যেটা অলমোস্ট এমটি। তো এই যে আমাদের স্পেসটা, এই এই স্পেসটা কিন্তু হিউজ, হ্যাঁ, ইউনিভার্সটা হিউজ। ইউনিভার্সটার কোনো সীমানা নেই। তো আমরা যে জায়গায় আছি, আমরা একটা মানে আমরা একটা ইয়েতে আছি, গ্যালাক্সিতে আছি। তো ওই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। কী নাম? মিল্কি ওয়ে। আমরা আছি মিল্কি ওয়ে নামে গ্যালাক্সিতে। তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কী জিনিস? হ্যাঁ, দ্য গ্যালাক্সি দ্যাট কন্টেন্স আওয়ার সোলার সিস্টেম। হ্যাঁ, ওইটা যেটা যে গ্যালাক্সিটা আমাদের এই সোলার সিস্টেমটাকে কন্টেন করে। আমাদের একটা সোলার সিস্টেম আছে, তাই না? তোমরা দেখবা একটা আমরা কিন্তু আছি যে একটা সোলার সিস্টেমের মধ্যে আছি, ঠিক আছে? যে গ্রহগুলা একটার পর একটা মানে সূর্য, মনে করো এটা একটা সোলার সিস্টেমের মধ্যে আছি আমরা। তো এইখানে মনে করো সান একদম প্রথমে আছে, মনে করো সান, এরপরে আছে তোমার মনে করো মার্কুরি। এভাবে একটার পরে স্টেপ বাই স্টেপ আমরা কি আমাদের এই গ্রহগুলা এভাবে আছে। তো এই যে এটাকে বলা হয় সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমটা যে এখানে আছে, এই যে গ্যালাক্সির মধ্যে, ওই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, ঠিক আছে? তো এটা তোমার অনেকটা রাতের আকাশে, তুমি যখন রাতের আকাশে দেখবা তখন হেইজি হেইজি ব্যান্ড লাইট দেখবা তুমি রাতের আকাশে। তো ওইটাই হচ্ছে আসলে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা। আচ্ছা, এবার আসলে গ্যালাক্সি কী জিনিস? হ্যাঁ, গ্যালাক্সি হচ্ছে যে তোমার মানে আহ, অনেকগুলো স্টার, হ্যাঁ, অনেকগুলো স্টার, অনেকগুলো কমেটস একসাথে একসাথে গ্রুপ কম্বিনেশন করে একটা গ্যালাক্সি তৈরি করে। মনে করো সূর্য একটা স্টার, এরকম সূর্যের মতো মনে করো লাখ লাখ স্টার মিলে দেখা গেছে একটা গ্যালাক্সি তৈরি করলো।
গ্যালাক্সি কী জিনিস আমরা বুঝতে পারলাম যে অনেকগুলা স্টার এবং কমেটস, অনেক ধরনের ম্যাটার থাকে গ্যালাক্সির মধ্যে, যেগুলো একসাথে একটার সাথে একটা কম্বিনেশন হয়ে থাকে, গ্রুপ হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো এই আমাদের এই ইউনিভার্সটা কত বড়, এটা যদি আমরা আইডিয়া করতে যাই, একটু প্রশ্ন আসতে পারে তোমাদের ক্রিয়েটিভে, কত বড় আমাদের ইউনিভার্সটা। তো এটার জন্য একটা মানে আমরা সামান্য একটা ছোট একটা উদাহরণ দিই। আমরা জানি আমাদের পৃথিবীর থেকেও সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, বা 150 মিলিয়ন কিলোমিটার দূরে। তো আবার আমরা জানি যে আলোর গতি, হ্যাঁ, লাইট কত স্পিডে যাওয়া আসা করে, লাইটের স্পিড কেমন, লাইটের স্পিড প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ লাইট প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ট্রাভেল করতে পারে। পার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে সে যাচ্ছে, তাহলে পার মিনিটে কতটুকু যাচ্ছে, পার ঘন্টায় কতটুকু যাচ্ছে, পার ইয়ারে কতটুকু যাচ্ছে, এবার হিসাব করো, ঠিক আছে। তো এই এই একটা ইয়ে থেকে, তোমার স্টার থেকে একটা স্টার বা একটা প্ল্যানেট থেকে একটা প্ল্যানেটের ডিস্টেন্সগুলা এই লাইটের স্পিড দিয়ে হিসাব করা হয়, ক্যালকুলেট করা হয়। এই জন্য লাইট স্পিডটা তোমার এই যে ফিজিক্সে অথবা ইউনিভার্সের ক্ষেত্রে লাইটের স্পিডটা জানাটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে লাইটের স্পিডটা হচ্ছে কত, তো লাইট প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে যেতে পারে, যেটাকে আমরা বলতে পারি 0.3 মিলিয়ন। সূর্য থেকে পৃথিবীতে আলো রিচ করতে কতটুকু সময় নেয় সেই সময় হিসাব করে বুঝতে পারি। মনে করো সূর্য আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, হ্যাঁ। তো এটার তোমার আলো পৃথিবীতে, এটার আলো আসতে সময় নেয়, মনে করো 15 কোটি কিলোমিটার কিলোমিটারকে তুমি যদি এবার 3 লক্ষ কিলোমিটারকে অথবা 150 মিলিয়নকে যদি তুমি 0.3 মিলিয়ন দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা 500 সেকেন্ড। তাহলে পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে 500 সেকেন্ড সময় লাগে। মানে যেটাকে তুমি 500 সেকেন্ডকে যদি তুমি মিনিটে নাও, তাহলে 8 মিনিট 20 সেকেন্ড হয়। তার মানে এটাতে আমরা বলতে পারি হঠাৎ করে যদি সূর্যটা নাই হয়ে যায়, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবো না। কারণ আমরা যে সূর্যটা দেখতেছি, আমরা যে এই প্রেজেন্ট একটা সূর্য দেখতেছি, এই সূর্যটা কিন্তু প্রেজেন্ট সূর্য না, এটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্যের অবস্থানটা আমরা দেখতেছি। সূর্যের 8 মিনিট 20 সেকেন্ড আগের অবস্থানটা আমরা প্রত্যক্ষ করতেছি। আমরা কিন্তু কখনোই যে সময়টা সূর্য যে স্থানে আছে সেই স্থানে সূর্যটা দেখতেছি না। মনে করো এটার মানে হচ্ছে যে হঠাৎ করে যে সূর্যটা না হয়ে যায়, তাহলে তুমি টের পাবা না, তুমি টের পাবা 8 মিনিট 20 সেকেন্ড পরে। তাহলে এরকম আমরা প্রত্যেকটা জিনিস এই ইউনিভার্সে যাই দেখি, যে কোনো স্টার, রাতে যে স্টার দেখি আমরা, বিভিন্ন ধরনের তারা জল করে, ওগুলো যে আমরা দেখতেছি, এগুলো দেখা যাচ্ছে এগুলো হাজার হাজার বছর আগের অবস্থানগুলা আমরা এখন দেখতেছি। এই স্টারগুলো দেখা গেছে এখন এই পজিশনে নেই, এরা এই 1000 বছর আগে এই পজিশনে ছিল, হ্যাঁ। আমরা ওই 1000 বছর আগের পজিশনটা এখন দেখতেছি। তো এটার আরেকটা উদাহরণ দেওয়া যায়, সূর্যের যে নিয়ারেস্ট স্টার আছে, একটা স্টার থেকে একটা স্টারের দূরত্ব কেমন। মনে করো এই সানের যে নিয়ারেস্ট আরেকটা স্টার আছে সানের মতো, মনে করো এটা উপরে একটা স্টার আছে, সবচেয়ে নিয়ারেস্ট যেটা, ওইটাতে তোমার এই সানের আলো পৌঁছতে প্রায় 4 ইয়ার্স সময় লাগে, 4 বছর সময় লাগে। তাহলে আমাদের পৃথিবী থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, হ্যাঁ, এত দূরে, ওখান থেকে আসতে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড লাগে লাইট স্পিডে। আর চিন্তা করো সূর্য সবচেয়ে কাছের যে স্টারটা, সেটাতে তোমার আলোটা যেতে সময় লাগে 4 বছর, হ্যাঁ। লাইটটা পৌঁছাতে সময় লাগে 4 বছর, লাইট স্পিডটা। তাহলে এই যে 4 বছর সময় লাগতেছে, তাহলে চিন্তা করো একটা স্টার থেকে একটা স্টার কত দূরে, নিয়ারেস্ট স্টারটা এটা যাইতে 4 বছর লাগতেছে। এই নিয়ারেস্ট স্টারের নাম কি? আলফা সেন্টারিও। তো এইভাবে তুমি গেস করতে পারো যে একটা স্টার থেকে একটা স্টার কত দূরে। এইভাবে তোমার সবচেয়ে দূরের যে স্টারটা, হ্যাঁ, তার ফার্দেস্ট স্টারে যেতে সময় লাগে মিলিয়ন ইয়ার্স, মিলিয়ন ইয়ার্স সময় লাগে। তো তাহলে বুঝতে পারো তুমি, এই সামান্য এজেন্টে বুঝতে পারতেছো যে ইউনিভার্সটা কত বিশাল। চিন্তা করো আমাদের এটা সামান্য একটা, আমরা মনে করো একটা স্টার হচ্ছে, মনে করো একটা সান একটা স্টার, এই স্টারের মধ্যে আবার 8টা প্ল্যানেটের মধ্যে ছোট্ট একটা প্ল্যানেট হচ্ছে পৃথিবী। তাইলে এই সূর্যের মতো স্টার, মিলিয়ন স্টার এই ইউনিভার্সে আছে, মিলিয়ন না বিলিয়ন আমি বলবো।
হ্যাঁ, হিউজ। তাহলে কত বিশাল এই ইউনিভার্সটা। আচ্ছা, এই স্টারের কালার আমরা সূর্যের দিকে যদি তাকাই, সানের দিকে, সানের একটা কালার দেখতে পারবো। এরকম প্রত্যেকটা স্টারের একটা কালার অনুযায়ী স্টারগুলোকে 3 ভাগে ক্লাসিফাইড করছে, 3টা শ্রেণীতে। একটা হচ্ছে যে স্টারগুলো অনেক বড়, একদম বড় স্টারগুলো, ওই স্টারগুলোকে তোমার দেখতে একটু রেড, এই জন্য এগুলোকে রেডে ক্লাসিফাইড করছে। তারপরে যেগুলো তোমার মিডিয়াম স্টার, সেগুলো দেখতে একটু ইয়েলোইশ, সেজন্য ওগুলা ইয়েলোর এখানে রাখছে। তারপরে ব্লু, হ্যাঁ, 3 নম্বরে ব্লুগুলো হচ্ছে নর্মালি এই ছোটো ছোটো স্টারগুলো দেখতে ব্লু টাইপের হয়। তাহলে কালার অনুযায়ী এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একদম বড় যেটা সেটাকে রেড, একদম মিডিয়াম যে স্টারগুলো সেগুলোকে ইয়েলো, আর যেগুলো স্মল সেগুলোকে আমরা ইন্ডিগো অথবা ব্লু, নীল কালারে বলতে পারি। আর এই ইউনিভার্সটা কীভাবে ক্রিয়েট হয়েছে? ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে তোমার সায়েন্টিস্টরা মনে করেন যে একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে। বিগ ব্যাং মানে কি? ব্যাং মানে হচ্ছে যে এক্সপ্লোশন, হ্যাঁ, এক্সপ্লোশন মানে একটা বড় একটা বিস্ফোরণ হয়েছে, হ্যাঁ, এক্সপ্লোশন হয়েছে। তারপরে কি হয়েছে? এই ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে ধারণা করা হয়। মনে করো ছোট্ট একটা বিন্দুতে পুঞ্জীবিত হয়ে অনেক তাপ ছিল, এখানে অনেক টেম্পারেচার ছিল, এখান থেকে অনেক টেম্পারেচারে এটা ধুম করে বিস্ফোরণ করে এটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই যে এই ধুম করে একটা বিস্ফোরণ হলো, এই মহাবিস্ফোরণ, এই বিস্ফোরণকেই বলা হয় বিগ ব্যাং। হ্যাঁ, বিগ ব্যাং, এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। এই থিওরির খুব ভালোভাবে ব্যাখ্যা দিতে পেরেছেন আমাদের প্রয়াত সায়েন্টিস্ট তোমার স্টিফেন হকিং। হ্যাঁ, উনি এটা নিয়ে অনেক ভালো করে তোমার ব্যাখ্যা দিয়েছেন। তো ওনার ধারণা অনুযায়ী বা বিভিন্ন সায়েন্টিস্ট ধারণা অনুযায়ী এটা এক এক বই এক এক রকম আছে। তবে কেউ কেউ বলে 14 বিলিয়ন, কেউ কেউ বলে 13.75 বিলিয়ন, 13.75 বিলিয়ন, আবার কোথাও আছে 15 বিলিয়ন ইয়ার্স আগো। ঠিক আছে, 1500 কোটি বছর আগে। আর আমাদের এই পৃথিবীটা কত বছর আগে ক্রিয়েট হয়েছে? প্রায় 4.5 বিলিয়ন ইয়ার্স আগো, বা 450 কোটি বছর আগে। ঠিক আছে, তো বিগ ব্যাংয়ের আগে কি ছিল? সব কিছু একটা জায়গায়, একটা পয়েন্টে একসাথে ছিল, হ্যাঁ, একটা ছোট্ট একটা বিন্দুতে। তো অনেক হাই টেম্পারেচার এবং ডেন্সিটির কারণে এটা একটা সময় বিস্ফোরিত হয়। তারপরে আমাদের আস্তে আস্তে এই মহাবিশ্বে এত এত গ্রহ, এত এত নক্ষত্র, এত এত প্ল্যানেট তৈরি হয়। আচ্ছা, এই আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে ছোট্ট একটা স্টার হচ্ছে তোমার সান। এই সানকে ঘিরে তোমার কিছু প্ল্যানেট আছে। ওই প্ল্যানেটগুলোর আমরা নাম সবাই জানি, ছোটোকাল থেকে শিখে আসছি। 8টা প্ল্যানেট আছে। তো এই 8টা প্ল্যানেটের প্রথমটা হচ্ছে মার্কুরি। হ্যাঁ, মনে করো এটা একটা সূর্যর প্রথম প্ল্যানেটটা ছোট্ট একটা প্ল্যানেট, এটা হচ্ছে মার্কারি। এই মার্কারিতে কোনো স্যাটেলাইট থাকে না, এটা হচ্ছে সূর্যের সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট মানডে। এরপরে আছে তোমার ভেনাস, ঠিক আছে, এই যে ভেনাস। এরপরে আছে ভেনাস, এটা তো কোনো স্যাটেলাইট থাকে না, কোনো ন্যাচারাল স্যাটেলাইট থাকে না। এটার কালারটা একটু ব্রাইট, হ্যাঁ, একটু ব্রাইট, এটা একটু ব্রাইটেস্ট বলবো, এটা ব্রাইটেস্ট প্ল্যানেট। এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট। এর পরেই পৃথিবী, তো এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট। তো সূর্যের সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট হচ্ছে মার্কুরি, আর পৃথিবীর সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট হচ্ছে ভেনাস। তারপরে পৃথিবীতে একটা ন্যাচারাল স্যাটেলাইট আছে, এটা আমরা সবাই নাম জানি, সেটা হচ্ছে মুন। হ্যাঁ, এরপরে আছে পৃথিবীর পরে আছে মার্স। মার্সে তোমার 2টা স্যাটেলাইট আছে। একটা হচ্ছে তোমার ফোবোস, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ডাইমোস। ঠিক আছে, ডাইমোস। তো এই দুটো প্ল্যানেট। আর মার্স দেখতে একটু লাল টাইপের, এই জন্য এটাকে বলা হয় রেডিশ। ঠিক আছে, এটাকে বলা হয় রেডিশ প্ল্যানেট। এরপরে আছে তোমার মার্সের পরে আছে তোমার জুপিটার। বড় করে লিখলাম, এই জুপিটারটা এত বড়, এটা হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট, এটা একদম লার্জেস্ট প্ল্যানেট অপশান। এটা এত বড় যে জুপিটারটা এত বড় যে তুমি যদি জুপিটারটাকে পুরা এই সবগুলা প্ল্যানেটকে একসাথে করো, তাহলে ওইটা
জুপিটারের হাফও হয় না। জুপিটার এর চেয়ে দ্বিগুণ বড়। তো এরপরে তোমার আছে তোমার এরপরে আছে তোমার জুপিটারে আছে তোমার 67 স্যাটেলাইট, ঠিক আছে, লার্জেস্ট প্ল্যানেট, এই জন্য এখানে 67 সবচেয়ে বেশি স্যাটেলাইট এখানে। এরপরে আছে তোমার স্যাটার্ন, হ্যাঁ স্যাটার্নে আছে তোমার 62 স্যাটেলাইট। এরপরে আছে স্যাটার্ন, এই যে এরপরে স্যাটার্ন, হ্যাঁ এরপরে আছে ইউরেনাস, এরপরে আছে নেপচুন। হ্যাঁ নেপচুন হচ্ছে সূর্যের সানের সবচেয়ে দূরের, হ্যাঁ সান থেকে সবচেয়ে দূরের প্ল্যানেট হচ্ছে নেপচুন, এবং পৃথিবী থেকেও সবচেয়ে দূরের প্ল্যানেট হচ্ছে নেপচুন, ঠিক আছে। নেপচুনে তোমার আছে তোমার স্যাটেলাইট আছে 14টা, ইউরেনাসে আছে 27টা, স্যাটার্নে আছে 62টা, ঠিক আছে। এটা একটু পড়ে নিবে, খুবই ইজি। আচ্ছা এরপরে আসো তোমার আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে কথা বলি। এটা ন্যাচারাল স্যাটেলাইট কয়টা আছে আমরা জানলাম, এবার আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কথা বলি। আর্টিফিশিয়াল স্যাটেলাইট তোমার মানুষ পাঠানোর সাহস করছে নর্মালি তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, তখন ওটা প্ল্যান করছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তোমার জার্মানি ভার্সন টু রকেট ডিজাইন করছে। ওই ডিজাইনটা পরে যুদ্ধ শেষ হওয়ার পরে রাশিয়া আর ইউএসএ ভাগাভাগি করে ওই রকেটগুলা ভাগাভাগি করে নিয়ে নেয়। পরে রাশিয়া আর ইউএসএ এরকম স্পেসে তোমার এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট পাঠানোর চিন্তাভাবনা শুরু করে দেয়, এবং দুজনের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা তৈরি হয়, কে কার আগে স্পেসে এই স্যাটেলাইট পাঠাতে পারবে। তো পরে তোমার এই ক্ষেত্রে ইউএসএ হেরে যায় রাশিয়ার কাছে। রাশিয়া সব কিছুতে এই স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে এই সবগুলো রেকর্ড ব্রেক করে আর কি। প্রথম স্পেসে ওরা স্যাটেলাইট পাঠায়, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। প্রথম একটা অ্যানিম্যাল পাঠায়, প্রথম মানুষ পাঠায়, প্রথম মহিলা পাঠায় ওরা। রাশিয়া, সব কিছু রাশিয়া। তো রাশিয়া এখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। ওদের ফিনান্সিয়াল অন্য দিকে ওরা, ইকোনমিক্যাল অন্য দিকে ওরা বেশি ফোকাস না করে ওরা এই দিকে আমেরিকার সাথে কম্পিটিশন করার জন্য ওরা এই দিকে বেশি ফোকাস করেছিল তখন। তো ওই সূত্র ধরেই এই যুদ্ধ শেষ হয় তোমার 1945-এ, ওয়ার্ল্ড ওয়ার 2। তো এরপরে প্রায় তোমার 12 বছর পরে তোমার 1957-এর 4 অক্টোবর রাশিয়া, যেটা তৎকালীন এখন আমরা রাশিয়া নামে চিনি, তখন এটার 15টা দেশ সহ 15টা কান্ট্রি সহ এটার নাম ছিল ইউএসএসআর, হ্যাঁ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। তো রাশিয়া প্রথম 1957 সালের 4 অক্টোবর এই স্পুটনিক 1 নামে একটি স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট পাঠায়। এরপরে স্পুটনিক 2 1957 এর পরের মাসেই 2 নভেম্বরে, পরের মাসের 2 নভেম্বরেই ওরা আরেকটা পাঠায় স্পুটনিক 2 নামে। সেখানে ওরা প্রথম একটা অ্যানিমেল পাঠায়। ওই অ্যানিমেলটা হচ্ছিল একটা কুকুরটার নাম ছিল লাইকা, ঠিক আছে, লাইকা ডগ। তো এরপরে ইউএসএ তো অনেক লজ্জা পেয়ে গেছে, এবার ইউএসএকে পাঠাতে হবে। এবার ইউএসএ কী করলো, এর কয়েক মাস পরেই 1958-এর 2 ফেব্রুয়ারি ইউএসএ এক্সপ্লোরার 1 নামে একটি স্যাটেলাইট পাঠায়। তো নাম দেখেই বোঝা যাচ্ছে ইউএসএ আর রাশিয়ার নামগুলো তুমি দেখলেই বুঝতে পারবা। ইউএসএর নামগুলো একটু ইংলিশে আর রাশিয়ার নামগুলো একটু বিদঘটে, হ্যাঁ একটু অন্যরকম। স্পুটনিক, তারপরে ভস্টক, হ্যাঁ এগুলো। তো দেখো এরপরে এক্সপ্লোরার 1-এর পরে ভস্টক 1 পাঠায় রাশিয়া 1961-এ 12 এপ্রিলে। এটার মধ্যে প্রথম কোনো মানুষ স্পেসে যায়, ইউরি গ্যাগারিন। হ্যাঁ ইউরি গ্যাগারিন প্রথম পুরুষ ছিলেন যিনি স্পেসে গিয়েছিলেন, স্পেসে ভ্রমণ করেছিলেন। আচ্ছা এরপরে ভস্টক 6-এ করে 1963-এর 16 জুনে ভ্যালেন্টিনা টেরেস্কোভা নামে একজন মহিলাকে রাশিয়া স্পেসে পাঠায়। তাহলে রাশিয়া একটা প্রথম মানুষ পাঠায়, এই পুরুষ মানুষ, এটা 1961-এ। 1963-তে একটা মহিলাকে পাঠায়, হ্যাঁ ভ্যালেন্টিনা টেরেস্কোভা। এরপরে ইন্টেলসেট 1 নামে একটি স্যাটেলাইট পাঠানো হয়, এটা ইউএসএ পাঠায় 1965-এর 6 এপ্রিলে। এটা তোমার কমিউনিকেশনের জন্য,
কমার্শিয়াল কমিউনিকেশনের জন্য, কমার্শিয়ালি এই যে টেলিফোনে কথা বলার জন্য বা তোমার বিভিন্ন ধরনের মনে করো ফ্যাক্স টেক্সট পাঠানোর জন্য ওদের লোকাল এই কমার্শিয়ালি কমিউনিকেশনটাকে ইউজ করার জন্য এই ইন্টেলসেট ওয়ানটা পাঠানো হয় স্যাটেলাইটটা। এরপরে তোমার ল্যান্ডসেট ওয়ান নামে 1972 এর 23শে জুলাই, হ্যাঁ, নামে একটি স্যাটেলাইট পাঠানো হয়, যেটা তোমার রিমোট সেন্সিং করে, মানে এই দূর থেকে পৃথিবীর বিভিন্ন ধরনের ইমেজ নেওয়া, হ্যাঁ, স্পেস থেকে পৃথিবীর বিভিন্ন ধরনের টিমেজ নেওয়া, পৃথিবীকে অবজার্ভ করা, এইগুলা এই স্যাটেলাইটটা করে থাকে, ল্যান্ডসেট নামে এই স্যাটেলাইটটা। এরপরে 1975-এর 15 জুলাই ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া আর ইউএসএ চিন্তা করলো আমরা তো অনেক প্রতিযোগিতা করলাম, এবার আমরা একটু একসাথে হয়ে একটা পাঠাই। ওরা একসাথে যৌথভাবে কম্বাইনলি ওরা কী করলো, একটা স্যাটেলাইট পাঠালো যেটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য, যারা ওরা ইন্টারন্যাশনাল কমিউনিকেট করতে পারে। এই যে আমরা এখন ইন্টারন্যাশনালি কমিউনিকেট করতেছি, এটার অনেকটা অবদান এই স্যাটেলাইটের ছিল, যার নাম ছিল অ্যাপোলো সোজ। তো এই অ্যাপোলো সোজ তোমার এটা 1975 পাঠায় ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য। তখন থেকে তোমার ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের তোমার কমিউনিকেশন করা